সায়ান ভ্রু কুঁচকে তাকিয়ে আছে অতসীর দিকে। অতসী ভাবলেশীনভাবে রুদ্র মোহাম্মদ শাহিদুল্লাহর কবিতাটা আবৃত্তি করে চায়ের কাপে চুমুক দিল। এই 5 দিনে ওর পেটে খাবার খুব কম পড়েছে। যা পড়েছে তাও বমি করে বেরিয়ে গেছে। একটুও শক্তি নেই, তার উপরে আবার দিহানের সাথে দেখা। মন থেকে কিভাবে যে ওর সামনে ছিল অতসী নিজেও জানে না। হাত পা ভেঙে আসছিল, মাথা ঝিমঝিম করছিল। তবুও সাহস শক্তি জুগিয়ে দাঁড়িয়েছিল। দিহানের প্রতিটি কথার হয়তো উত্তর দেয়নি, কিন্তু রাইমার জন্য কোনো ক্ষতির কারণ নিজেও হয়নি। চা মুখে দিতেই পেটের ভেতরে মোচড় দিচ্ছে, এই বুঝি বমি এলো। কিন্তু এইভাবে চলবে না। শারীরিকভাবে সুস্থ হলে অবশ্যই মন থেকেও শক্তি আসবে। তোমার সাহস কি দিন দিন বাড়ছে না? সাহস জন্মগতভাবেই আছে, দেখতে চাচ্ছেন? সুস্থ হয়েছো মনে হচ্ছে, জি। সো স্টে অ্যাওয়ে অফ মি, নইলে হাড্ডিগুড্ডি ভেঙে দেব। শায়ন কিছু বলার আগে ইফাত এসে হাজির হয়। ইফাতের 2 হাতে 2 প্যাকেট এগিয়ে দেয় অতসীর দিকে। দাদা ভাই, এগুলো কি? এগুলো যা খেলে আপামনি দ্রুত শক্তি পাবে। পেয়ারা, আম। তুমি কি করে জানলে আমার খেতে ইচ্ছে করছিল? বোনের মনের খবর আমি রাখবো না তো কে রাখবে শুনি? ধন্যবাদ। আচ্ছা, চা না কফি? ঠান্ডা 1 গ্লাস পানি। আমি নিয়ে আসছি। ইফাত সায়ানের দিকে ঘুরে বসলো। বন্ধু নয় সায়ান, দিহান। ইফাত 3 ভাইয়ের থেকেও বেশি। দিহানের বিষয়টা ইফাত আগে জানলে সায়নের সাথে অতসীর বিয়ে যেভাবেই হোক বন্ধ করত। অনামিকা যে অ্যাটেনশন শিকার ইফাত খুব ভালো করে জানে। অতসীর প্রতি সায়নের রাগ ছিল, কেন অতসী ওর মাকে ফিরিয়ে দিয়েছিল। তারপর অনামিকার নাকামিতে ডুবে যায় সায়ান। কিন্তু জেদের বশে অনামিকার সাথে সম্পর্ক রাখলেও ভালো সেজে অতসীকে শুরু থেকেই বাসতো, এটা আর কেউ না বুঝলে ইফাত বেশ বোঝে। অনামিকার প্রতি সায়নের শুধুই করুণা ছিল, অন্য কিছু না। কিন্তু এই বোকা ছেলেটা এতদিনেও বুঝলো না অনামিকা শুধুই মরীচিকা, যার সব থেকে বড় প্রমাণ ইফাতের হাতে। আচ্ছা ইফু, 4-5 দিনে কাউকে ভালোবাসা যায়? 4-5 দিন অনেক বেশি সময়। ভালোবাসতে কয়েক মুহূর্তই যথেষ্ট। তুই কি আবার নতুন করে কারো প্রেমে পড়েছিস নাকি? কথাটা বলে ইফাত হাসতে থাকে আর সায়ান ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে। দাদা ভাই, তোমার পানি। আর শোনো, আপুকে জলদি ঠিক করে দাও, আমি বাড়ি যাব, আমার দম বন্ধ লাগে এখানে। 2 দিন পর এক্সামও আছে, এক্সাম না দিলে ইয়ার গ্যাপ যাবে। এমনিতেও এই বছর আমার আর এক্সাম। আপু সুস্থ হলে আমি চলে যেতে পারবো। আর হ্যাঁ, প্লিজ তাড়াতাড়ি, বাবা বলেছে বাড়িতে উঠতে দেবে না, আমাকে হোস্টেলেই উঠতে হবে। তাড়াতাড়ি না হলে আবার হোস্টেলে সিট পাবো না। অতসী কথাগুলো বলে ধপ করে বসে পড়ল। ইপাত কিছু বলল না। হ্যাঁ, অনামিকা সুস্থ হলে সব রহস্যের জট খুলবে। ওর রিপোর্টগুলো দেশের বাইরে পাঠানো হয়েছে, খুব দ্রুত আসবে। কিন্তু অনামিকা সুস্থ হওয়ার আগে এই বিষয় ইফাতকে গোপন রাখতেই হবে। পুরো ফ্ল্যাটে কেউ নেই। রাইমাও এই ঘর ও ঘর করে দিন পার করছে। কিন্তু অতসী না, রাইমা চলে যাবে। অতসী শুধু হারিয়েছে, কিছুই পায়নি। এবেলা না হয় একটু সুখী হোক। একটা রুমের সামনে দাঁড়িয়ে আছে রাইমা। এই রুমে 5 দিনেও আসা হয়নি। রাইমা দরজা খুলে ভিতরে গিয়ে পুরোই হতবাক। দেয়াল জুড়ে অতসীর অনেক ছবি, কখনো অতসী ক্যামেরার দিকে তাকানো, কখনো আনসেন্সার্ড। রুমের অন্য পাশে রাখা এক বিশাল টেডি বিয়ার। টেডি বিয়ারটার গালে হাত রাখতেই রাইমা ডুব দিল অতীতে। প্রতিদিন কলেজ যাওয়ার সময় সুপার শপে একটা বড় টেডি বিয়ার দেখা যায় বাহির থেকে। অতসী আর রাইমা প্রতিদিন দেখতো, আর অতসী বলতো, দেখিস ওটা আমি কিনবই কিনবো। দাম ছিল 2680 টাকা, কিন্তু অতসীর জন্য এত টাকা অনেক। নিজের খরচ নিজের দিতে হয়। রাইমা বলেছিল গিফট করবে, কিন্তু অতসী নিজেই কিনবে। প্রায় 8.5 মাস সময় নিয়ে 2700 টাকা জমিয়ে যেদিন কিনতে যাবে, ঠিক সেদিন কে যেন টেডি বিয়ারটা কিনে নিয়ে যায়। অতসী চুপচাপ পুকুর পাড়ে 2 ঘন্টা কড়া রোদে বসেছিল। রাইমা পুরো শহর খুঁজে ওরকম পেয়েছিল না। মেয়েটা সচরাচর কিছুর শখ করে না, কিন্তু এই টেডির শখ ওর প্রচুর। ভাগ্যে ছিল না মেয়েটার। বেটার লাক নেক্সট টাইম বলে হেসেছিল অতসী। বাসায় এসে ড্রয়িং রুমে টেডি বিয়ারটা দেখে দৌড়ে গিয়ে গালে হাত রাখে অতসী। সবে একটু স্পর্শ করেছিল, ঠিক তখন অনামিকা ওকে টেনে এনে গালে কষিয়ে থাপ্পড় মারে। ন্যাকা কান্না করতে করতে বাবাকে বলে ওর কোনো এক বেস্ট ফ্রেন্ড গিফট করেছে, আর অতসী নষ্ট করে দিচ্ছে। অতসীর বাবা কিচ্ছু না বলেই বের হয়ে যায়। অনামিকা হাতে থাকা গরম চা অতসীর হাতে ঢেলে দেয়। রাইমাদের বাড়ির পাশাপাশি হওয়াতে সব দেখেছিল সেদিন। পরে জানতে পারে ওর বাবা সেদিন ওকে খেতে অবধি ডাকেনি। অনামিকা, 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 তুই যে কত বড় কালসাপ তা যদি তোর বাবা বুঝতো। তোর জাস্ট ফ্রেন্ডগুলোকে লাইন করে দাঁড় করালে এলাকা ছাড়িয়ে যাবে। তুই সুস্থ থাকতেও আমাদের শান্তি দিস নাই। এখন মরার মতো পড়েও তুই অতসীর জীবন নষ্ট করে দিচ্ছিস। আল্লাহ তোকে মাফ করবেন না। দিহান ফিরে এসছে। রাইমার ধুকপুকানি বুক নিয়ে দিহানের সামনে এসে দাঁড়ালো। অতসী আসেনি? আসবে না কেন? তোমার জন্য। আমি চলে যাব। অতসীকে ছুঁয়ে কথা দিয়ে এসছি, আমি আমাদের সম্পর্ককে সুযোগ দেব।
আমার তো দয়া চাই না, কিন্তু আমি চাই অতসীর ইচ্ছাকে সম্মান দিতে। রাইমা কথা বাড়ায় না। অতসীর প্রতি ভালোবাসা আরো বেড়ে গেল। সত্যি মাঝে মধ্যে আত্মার সম্পর্ক রক্তের সম্পর্ক থেকে বড় হয়ে দাঁড়ায়। রাত বেড়েই চলেছে। অনামিকার পাশে বসে আছে সায়ান, মনে হাজারো প্রশ্ন। পাশের রুমে অতসী। বাহিরে হালকা বাতাস বইছে। সায়ান উঠে জানালার ধারে দাঁড়িয়ে বিড়বিড় করে বলল, প্রত্যেকে একা হয়ে গেছে। কি ভয়ঙ্কর এই একাকিত্ব, কি নির্মম এই বান্ধবহীনতা, কি বেদনাময় এই বিশ্বাসহীনতা। সকাল সকাল এত বড় সারপ্রাইজ আশা করেনি অতসী। মা এসছে। প্রায় ১-১.৫ মাস পর দেখলো মাকে। জ্বরের কথা শুনে এসেছেন। সাথে রান্না করে নিয়ে এসেছে মেয়ের পছন্দের সব। অতসী বেশ তৃপ্তি করে খাচ্ছে। সায়ান শুধু তাকিয়ে দেখছে। হালকা কফি কালারের সুতির শাড়ি পরা অতসীর চুলগুলো হাতে খোপা করা। সামনের চুলগুলো গলার দুই পাশে স্পর্শ করছে। নাকে ছোট ডায়মন্ডের নাকফুল, ঠিক তিল থেকে ২ সেন্টিমিটার নিচে। ঠোঁটগুলো বারবার নড়ছে। বাম হাতের কনিষ্ঠার তিল বারবার টানছে সায়নকে। এক ধানে বসে থাকা সায়নের ঘোর কাটে অনামিকার বাবার কথায়। অতসী মায়ের সাথে কথা বলায় ব্যস্ত। অতসী এত কথা বলতে জানে। খেতে খেতেই অতসী বিষম খায়। না খাবার না, মা দুজনের একজনেও কোথাও হারিয়ে যাচ্ছে না। এত তাড়াহুড়ো করার কি আছে, সাবধানে খাওয়া যায় না? সব কিছুতেই তাড়াহুড়ো। কথাগুলো বলতে বলতে সায়ান দ্রুত উঠে গিয়ে পানি এগিয়ে দেয়। পিঠে হাত বুলিয়ে দিচ্ছে অতসীর মা। চোখ মুখে পানি এসে গেছে। কোনো উত্তর না দিয়ে নাক টানতে টানতে অতসী উঠে যায়। ওর মা পেছন পেছন যাচ্ছে। অতসীর বাবা সায়নের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। কেন যেন মনে হচ্ছে সায়ন অতসীর প্রতি দুর্বল হয়ে যাচ্ছে। এমনটা হলে অনামিকা যখন সুস্থ হবে, তখন যদি সায়ন অতসীকে না ছাড়ে, অনামিকার তখন কি হবে? না, কিছু একটা করতে হবে। অনামিকা সুস্থ হোক আগে, তারপর অতসীকে সে নিয়ে যাবে। অনামিকাকে জানতেই দেবে না অতসী সায়নের বিয়ের কথা। সময় বহমান। ইস, কাছের মানুষগুলো যখন আশেপাশে থাকে তখন যদি ঘড়ির কাঁটা বন্ধ করে দেওয়া যেত, কতই না ভালো হতো। অতসীর বাবা আগেই চলে গেছে নিচে। অতসী মায়ের থেকে বিদায় নিয়ে বারান্দায় গিয়ে দাঁড়িয়েছে। যত দূর দেখা যায় এখান থেকেই দেখবে। আর জীবনে দেখা হবেই বা নাই হবে, কে জানে। চলতে চলতে অতসীর মা থেমে যায়। ব্যাগ থেকে একটা ল্যাপটপের ব্যাগ বের করে সায়নের হাতে দেয়। আমার মেয়ে জীবনে অনেক কিছুই পেয়েছে, কিন্তু আফসোস পরিবারের থেকে কিচ্ছু পায়নি। খুব শখ করে গ্রাফিক্সের কাজ শিখেছে, কিন্তু ল্যাপটপের কথা বাবাকে বলেও লাভ হয়নি। তখন তোমাদের অ্যাক্সিডেন্ট হলো। যদিও তোমাকে আমাদের ১ পয়সা দিয়েও চালানো লাগেনি, কিন্তু অনামিকার বাবা অতসীকে বকেছিল। তার মায়ের এই বিপদের সময় অতসীর গ্রাফিক্সের কাজ শেখা, ল্যাপটপ কেনা একদম বেমানান ছিল। তাই কিনে দেওয়া তো দূরে থাকবে সেসব কথা। এইটুকু আমার মেয়েটা তার শখ অনেক আহ্লাদ ২ চোখের পানিতে ভাসিয়ে দিয়েছে। টু শব্দটাও করেনি। কিন্তু আমি তো মা, তাই ওরা আমার কাছে করা প্রথম আর শেষ আবদারটা রাখলাম। তুমি প্লিজ ওকে এটা দিও। বাসায় তো থাকে, এটা পেলে মন ভালো থাকবে। বলবে আমি দিলাম না। কেন? ওর নানুর হাতের বালাজোড়ো বিক্রি করে কিনেছি। মেনে নিতে পারবে না তো, কারণ আমার মায়ের শেষ স্মৃতি ছিল। আরও একটা কথা, বাবা ওকে এত ওভাবে মেরো না, ওর মার খাওয়ার অভ্যেস আছে। কিন্তু মেয়ে মানুষ তো, যদি উঁচু নিচু কিছু হয়ে যায়। আমার কথা কিছু মনে করো না, পারলে মেয়েটাকে পরীক্ষা দিতে দিও। ভালো থেকো বাবা। ভদ্রমহিলা কথাগুলো বলে কালো ওড়নার কোনা দিয়ে চোখ মুছে হাঁটতে লাগলেন। পেছন ফিরে বার দুয়েক তাকালেন উপরে বারান্দায়। হয়তো অতসী দাঁড়িয়ে আছে সেখানে। অতসীর মায়ের বলা কথাগুলো কানে বাজছিল শয়নের। অনামিকা কি তাকে তবে ঠকিয়েছে, নাকি মেয়েকে বাঁচাতে উনি এসব কথা বলে গেলেন? অতসী যদি সত্যি গ্রাফিক্সের কাজ কয়েকদিন শেখে, তাহলে ওসব কিভাবে? অনামিকা না অতসী, কাকে বিশ্বাস করবে সায়ন? কে বাস্তব, কে মরীচিকা? অতসীর বিরুদ্ধে সব প্রমাণ সায়নের কাছে আছে। অনামিকাকে অতসী কতটা কষ্ট দিত, কিন্তু অতসীর ব্যবহার সবকিছু উল্টো প্রমাণ করছে। সায়নের মাথায় প্রচণ্ড ব্যথা হচ্ছে। অ্যাক্সিডেন্টের পর থেকে কোনো বিষয় নিয়ে টেনশন নিতে পারছে না সে। না তার অতসীকে চায়, অতসীর ছোট্ট একটা হাসি যে কোটি টাকার সুখের থেকেও বেশি। অনেকক্ষণ যাবৎ সায়নের ফোন বেজেই চলেছে। অতসীর পাশে হরর টিভি সিরিয়াল দেখছে। কালার্সে নতুন হরর টিভি সিরিয়াল শুরু হয়েছে, কবচ। ভূতের প্রতি অতসীর টান বরাবরই বেশি। মাঝে মধ্যে চিন্তা করে, ইস, আমার যদি একটা ভ্যাম্পায়ার বয়ফ্রেন্ড থাকতো। না। সায়নের ফোন বেজেই চলেছে। ওই খাম্বাটা কই গেছে? কল রিসিভ করে না কেন? ব্রেক দেওয়াতে অতসী বাধ্য হয়ে কল পিক আপ করতেই ওপাশ থেকে বলতে থাকে, সোনা পাখি, কল রিসিভ করতে এত সময় লাগে? ঘুমোচ্ছিলে নাকি? আসসালামু আলাইকুম ভাইয়া, আপনার বয়ফ্রেন্ড ভুলে ফোন বাসায় রেখে গেছে। আসলে বলবো। হোয়াট দি হেল অতসী, কি বলছো? আমি সায়ান। আমি মনে করেছি আপনার কোনো বয়ফ্রেন্ড। হোয়াট কাইন্ড অফ ননসেন্স ইজ দিস?
আর ইউ ম্যাড? আমি কি করে বুঝবো আপনি কল দিয়েছেন? স্ক্রিনে নাম উঠেছিল, মাই ফোন লেখা উঠছে। তো মনে করছি আপনার বব কল দিয়েছে। যেহেতু ছেলে কণ্ঠ, উইল ইউ প্লিজ স্টপ? আচ্ছা, আমাকে দেখে তোমার অমন মনে হয়? আর ইউ থিঙ্কিং নটস? না মানে আপু ঘুমাচ্ছে, খাইয়ে দিয়েছি, নার্স আছে, আর আমিও পালিয়ে যাইনি। আমি এসব জিজ্ঞেস করেছি? হয়তো করতেন, তাই বললাম। তোমার রেজিস্ট্রেশন নাম্বার বলো। মানে? রেজিস্ট্রেশন নাম্বার বোঝো না? ওইটা বলো, প্লাস অ্যাডমিন রোল। ওসব বাবা বিয়ের দিন ছিঁড়ে ফেলেছে, আমার কাছে নেই। মনে তো আছে নাকি? প্লিজ জলদি বলো। আচ্ছা, ধন্যবাদ। ফোন রেখে গেলে কল দিলেন কি দিয়ে? আমার ফোন কি একটা নাকি? আমি জানি না নাকি? আচ্ছা রাখছি, একটু ব্যস্ত আছি, দ্রুত আসবো। খেয়াল রেখো দুজনের। অতসী কল কেটে দিয়ে বসে থাকে কিছুক্ষণ। লোক না খাম্বা, নিজেকে কি মনে করে? আমি কি করে বুঝবো যে উনি কল দিচ্ছে? জীবনে কোনোদিন আমার সাথে ফোনে কথা বলেছে? ফোনটাই বা রেখে যাওয়ার কি দরকার ছিল? ভাল লাগে না। আল্লাহ, তুমি একটা বিমান দাও, আমি উড়ে উগান্ডা চলে যাই। বিমানের কথা মনে হতেই দিহানের কথা মনে হয় অতসীর। দু চোখ পানিতে টলমল করছে, দৌড়ে ছুটে যেতে ইচ্ছে করছে দিহানের কাছে, কিন্তু রাইমা কষ্ট পাবে। আচ্ছা, আজ বাদে কাল যখন অনামিকা সুস্থ হবে তখন অতসীর কি হবে? কোথায় যাবে? বাবার বাড়ি? বাবা জায়গা দেবে তো? ক্যাফেতে প্রায় ৪৮ মিনিট যাবৎ অপেক্ষা করছে আফরিন। ইফাদের সময়ের জ্ঞান কি কোনোদিন হবে না? এমনিতেও সারা সপ্তাহ দুজনে ব্যস্ত থাকে, এই বুধবার বিকেলে দুজনের জন্য একটু ফ্রি সময় বের করে নেয়। অথচ গত ১ মাস যাবৎ ইফাত তাও দিতে পারছে না। এভাবে যে মেয়েটার কষ্ট হয় বোঝে না। প্রিয় মানুষের সাথে দেখা করতে আসলে একটু সাজগোজ করে আসতে হয়। হালকা কাজল, লিপস্টিক, সাথে খোলা চুল, এসব লাগে সামনের মানুষকে স্পেশাল ফিল করানোর জন্য। কথাটা ইফাত একদিন আফরিনকে বলেছিল, যেদিন আফরিন একটু আগোছালোভাবে চলে আসে। খুব লজ্জা লেগেছিল। এরপর থেকে আফরিন ইফাদের সাথে দেখা করতে আসলেই শাড়ি পরে সেজে বের হয়। কিন্তু ইফাতটা যে কই? ৫ মিনিট পর ইফাত আসে, এসে বসতে বসতেই বলে, সরি সরি, দেরি হয়ে গেল। কোথায় ছিলে? একটু কাজে। কি কাজ? অতসীর অ্যাডমিট। কথাটা শেষ করতে দেয় না আফরিন। অতসী নামটা যেন এতক্ষণে অভিমানের উপরে ঘি ঢেলে দিল। আবার ওই মেয়ে? আচ্ছা, ওই মেয়ে ছাড়া কি আর কোনো কাজ নেই তোমার? মানে? মানে কি বোঝো না? আমার সময় হয় না। অথচ ওই মেয়ের জন্য এত কিসের আদিক্ষেতা? কি সম্পর্ক তোমাদের? তুমি জানোও না, ও আমার ছোট বোনের মতো। তারপরেও তুমি রেগে আছো? নাও পানি খাও। পানি মাই ফুড। আর ইউ থিঙ্ক আই এম লিটল গার্ল? নো মিস্টার ইফাত চৌধুরী। আফরিন, রিল্যাক্স ডিয়ার। শোনো, মায়ের পেটের বোন ছাড়া অন্য কেউ কোনোদিন বোন হতে পারে না। আর ওই মেয়ে তো, আরে না, যে মেয়ে নিজের বোনের সতীন হতে পারে সে আর যাই হোক কারো বোন হতে পারে না। নাকি তুমি ওকে রক্ষিতা হিসেবে রাখতে চাচ্ছ? এনাফ আফরিন, এতক্ষণ অনেক বলেছ, আর না। তুমি সব জানার পরে এভাবে বলতে পারলে? আজ ডিসাইড করো, অতসী না আফরিন। যদি বলি অতসী, তাহলে আজকেই আমাদের শেষ দেখা, আমাদের মাঝে সব শেষ হয়ে যাবে। আমি অতসীকেই বেছে নেব। ইফাত, হ্যাঁ, তোমার মতো আফরিন আমার লাইফে অনেক আসবে। ইপ্তিকে হারিয়ে আমি অতসীকে পেয়েছি। আমি ওকে ছাড়তে পারবো না। ভালো থেকো আমার ভালোবাসা। ইফাত চোখের পানি মুছে বেরিয়ে আসে। আফরিন এখনো বসে আছে। এভাবে ইফাত একটা রাস্তার মেয়ের জন্য ওকে ছেড়ে দিল। অপরদিকে ইফাত ভাবছে, মেয়েটার জন্মই হয়তো আজন্ম পাপ হয়ে গেছে। কেউ তাকে স্বাভাবিকভাবে নিতেই পারে না রে বোন। কিন্তু চিন্তা করিস না, তোর এই ভাই তোর জন্য যে কোনো কিছু করতে সব সময়ের জন্য প্রস্তুত। ক্যাফেতে বসে আছে দিহান, অতসী। দিহান কয়েক মিনিটের জন্য বাহিরে গেছে, হয়তো জরুরি কল এসছে। পাশেই রাখা দিহানের পাসপোর্ট, কফিতে চুমুক দিয়ে পাসপোর্ট হাতে নিল অতসী। কেমন বাচ্চা বাচ্চার মদন কুমারের মতো লাগছে। মদন কুমার? তাহলে কি দিহানও গান গায় তার জন্য, মধুবালার গান? আমি স্বপ্নে দেখলাম মধুমালার মুখরে, স্বপ্ন যদি মিথ্যা হইব, গলার হার কোন বদনে হইব গো মা? দিহানের ডাকে ধ্যান ভাঙে অতসীর। হাতের পাসপোর্ট দেখিয়ে জিজ্ঞেস করে, এটা এখানে? কিছু দরকার ছিল তাই নিয়ে এসেছিলাম। আপনারা পাসপোর্ট লাগে? কেন লাগবে না? না মানে, পাইলটদের আবার কিসের পাসপোর্ট? তারা নিজেরাই তো প্ল্যানের ড্রাইভার। তাদের পাসপোর্ট লাগাটা বেমানান না? অতসীর কথা শুনে দিহান হাসবে না কাঁদবে খুঁজে পায় না। কথা বলার সময় অতসীর মুখের ভাব এমন ছিল যেন কোনো বড় অন্যায় পাইলটদের পাসপোর্ট থাকা। পাসপোর্ট না থাকলে তো আমরা বাইরের দেশে স্টে করতে পারি না রে লেডি, তাই লাগে। অবশ্য তুমি যদি বলো তবে হয়ে যাক, রাজপথে মিছিল হবে, হরতাল হবে, অনশন বন্ধ হবে এই পাইলটদের পাসপোর্টের নিয়ম। কবিতাটা মোটেও মেলেনি। ড্রাইভার মন দিয়ে ড্রাইভ করেন। ততক্ষণে কথা বলতে বলতে গাড়িতে এসে বসেছে দুজনে।
পাসপোর্টটা এখনো অতসীর হাতে, ছবি দেখে হেসেই যাচ্ছে। দিহান তাকিয়ে আছে। মেয়ের মাথা গেছে নাকি? একদম মদন কুমারের মতো লাগছে। তুমি মধুবালা হইলে আমি মদন কুমার হইতেও রাজি। তারপর রাতে গলার হার পালঙ্ক বদল হবে আর আমি গান গাইবো। আমি স্বপনে দেখি মধুমালার মুখরে। দূর থেকে রাইমা দেখলো দিহান পাসপোর্ট হাতে নিয়ে বসে বসে হাসছে। মানুষটাকে এই প্রথম হাসতে দেখলো, অমায়িক হাসি। হাসতে দেখে মনে শান্তি আসছে। আচ্ছা, দিহান কি সত্যি কোনোদিন মেনে নেবে রাইমাকে? ইস, যদি অতসীর সাথে যোগাযোগ করতে পারতো তাহলে দিহানের মনে ঠিকই জায়গা করে নিতে পারবে। এসব কথা ভাবতেই আবার রাইমার মনে হলো, আচ্ছা আমি কি অতসীকে ঠকাচ্ছি? ওর জায়গা জোর করে কেড়ে নিচ্ছি? অতসী যদি ফিরে আসে, ফিরে আসলে কি হবে? না, রাইমা বোঝাবে অতসীকে দিহানের কাছে ফিরে আসার জন্য। কারণ ওদের দুজনের সুখ অতসীর ফিরে আসাতেই। টিভি অন রেখেই অতসী কাউচে গুটিসুটি মেরে শুয়ে আছে। চুল খুলে আঁচল ফ্লোরে ছুঁয়ে আছে। সায়ান নিজেও খুব ক্লান্ত। অ্যাক্সিডেন্টের পর থেকে শরীরটা ভালো যায় না। একটুতেই ক্লান্তি এসে যায়। চুপচাপ অতসীকে কোলে উঠিয়ে নিয়ে অতসীর বিছানায় শুইয়ে দেয়। সায়ানের প্রচণ্ড মাথা ব্যথা করছে। ঠিকমতো ঘুম হয় না। কাউচে আর কত ঘুমানো যায়? উপরতলায় 4টে রুম। একটি ওর মা বাবার। সেই রুমে কাউকে যেতে দেয় না, কারণ রুমের আনাচে কানাচে আছে তাদের স্পর্শ। আরেকটিতে অনামিকা, যা সায়নের রুম। পাশের রুম স্টাডি রুম, অন্য রুমে অতসী। ফ্রেশ হয়ে অতসীর পাশে শুয়ে পড়ল। সাথে সাথে যেন রাজ্যের ঘুম জেঁকে বসেছে দুই চোখে। অতসী বেশ বুঝতে পারছে তার পাশে কেউ একজন শুয়ে আছে। মিস্টার মাহমুদ? হ্যাঁ, উনি ছাড়া আর কে থাকবে? কিন্তু উনি আমার বাঁ পাশে কি করছে? উনি কি জানে না স্বামীদের সবসময় স্ত্রীর ডান পাশে ঘুমোতে হয়? আশ্চর্য লোক তো! বলেই অতসী সায়নের বাঁ পাশে একদম কিনারা ঘেঁষে শুয়ে পড়ল। অতসী আবার ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখলো তার চুল ফ্লোর স্পর্শ করছে। কি ভেবে আবার উঠে বসে চুলগুলো খোপা করে শাড়ির আঁচল টেনে সায়নের পাশে শুয়ে পড়ল। ভাগ্যিস মনে পড়েছিল দাদির কথা। দাদি বলতো বেহুলা চুল বেয়ে সাপ উঠে লক্ষিন্দরকে কামড়েছিল। তাই স্বামীর পাশে শুলে যেন কখনো চুল মাটি স্পর্শ না করে। যদিও কুসংস্কার, তবুও অতসীর অবচেতন মন এসব নিয়ম ঠিক মেনে চলছে। অতসীর অবচেতন মন সায়নকে স্বামী বলে স্বীকৃতি দিচ্ছে। ওই যে কবুল, কবুল শব্দটার শক্তি যে অনেক। যে শব্দটা 3বার পরে বাঙালি নারী পারে সম্পূর্ণ অচেনা একজন মানুষকে নিজের সব থেকে আপন মানুষ হিসেবে স্বীকৃতি দিতে। সত্যি কি অতসী পারবে সায়নকে তার জীবনের সাথে বেঁধে রাখতে? নাকি অপেক্ষা করছে কোনো ঝড় যা শেষ করে দেবে সবটা? সায়ন বেশ বুঝতে পারল মেয়েটা গুটিসুটি মেরে একদম বুক ঘেঁষে শুয়ে আছে। চুলগুলো খোপা করা, প্রায় খুলে গেছে পায়ের টাকনু থেকে বেশ উপরে শাড়ি। পাতলা চাদর টেনে দিল অতসীর উপরে, তারপর পাশ ফিরে আবার ঘুম। অতসীর যখন ঘুম ভাঙল তখন বিকেল পেরিয়ে রাত। নিজের উপরে বেশ ভারী জিনিস অনুভব করলো। খেয়াল হলো সায়নের এক হাত ওর মাথার নিচে, অন্য হাত পেটের উপরে। দিব্যি উপর দিয়ে পা দিয়ে ঘুমিয়ে আছে। অতসী চুপচাপ থাকলো কিছুক্ষণ। হঠাৎ অনামিকার কথা মনে হওয়াতে সায়নের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে দৌড়ে ওয়াশরুমে চলে যায়। দুই হাতের আজলা ভরে পানি নিয়ে বারবার করে মুখে দিচ্ছে। চোখে পানি সে আসতে দিতে চাচ্ছে না, তবুও অস্ফুট স্বরে নিজের অজান্তেই মুখ থেকে দিহান নামের চিৎকার বেরিয়ে এলো। বারবার ছুটে চলে যেতে ইচ্ছে করছে, কিন্তু রাইমার জন্য সে আজ এখানে বাধা পড়েছে। মনে মনে আওড়াচ্ছে দিহানের নাম। বাথটাবের পাশে বসে পড়ে অতসী। কেন সেই রাতে দিহানকে সে ফিরিয়ে দিয়েছিল? যদি না ফেরাতো, তাহলে আজ হয়তো দিহান অতসীর সাথে থাকতো। অতসীর চাপা কান্নার স্বর ঠিক সায়ানের কানে পৌঁছে যায়। সায়ান ডাক দিতে চেয়েও পারে না। অধিকার কি সত্যি আছে? জোর করে বিয়ে করলেও অতসীর মন অবধি পৌঁছাতে সে পারছে না। এদিকে অতসী দিহানের নাম নিয়ে কান্না করেই যাচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুর ঠিকই বলেছিলেন, পৃথিবীতে বালিকার প্রথম প্রেমের মতো সর্বগ্রাসী প্রেম আর কিছুই নাই। প্রথম যৌবনে বালিকা যাকে ভালোবাসে তাহার মতো সৌভাগ্যবান আর কেহই নাই। যদিও সে প্রেম অধিকাংশ সময় অপ্রকাশিত থেকে যায়, কিন্তু সেই প্রেমের আগুন সব বালিকাকে সারা জীবন পোড়ায়। বেশ কিছুক্ষণ পর অতসী বেরিয়ে আসে। শাড়ি বেশ ভিজে গেছে। সায়ন তখনও বিছানায়। আবার শাড়ি নিয়ে চেঞ্জ করে বেরিয়ে যায় রান্নাঘরের উদ্দেশ্য। অতসী তেমন কিছু খেতে পারে না, তাই তার মা বেশ ঝাল দিয়ে বাদামের মরিচ বাটা, কালো জিরের মরিচ বাটা, তিলের মরিচ বাটা সহ আরও অনেক কিছু নিয়ে এসেছিল। অতসী ভাত, ডাল, আলু ভর্তা, ডিম ভাজি করেছিল। যদিও কাজের লোক আছে, তবুও অতসী নিজে করতেই পছন্দ করে। কি করছো? সায়নের হঠাৎ এমন প্রশ্নে অতসী চমকে যায়। খাবারে বিষ দিচ্ছি। লেমন ফ্লেভার চলবে? চলবে না দৌড়বে। আচ্ছা, মেনু কি? আপনি এসব খাবেন না, আপনার জন্য হাবিজাবি আছে। বলো তো।
অতসীর মেনু শুনে হেসে বলল, ইফাদের এসব বেশ পছন্দ, তুমি কি ইফাদকে আসতে বলবে? কথা শেষ হতে না হতেই ফোন এগিয়ে দেয় অতসীর দিকে। অতসী আনন্দে ফোন হাতে নিয়ে কথা বলা শুরু করে। ইফাতের বাসায় একই ব্লকে হওয়ায় ইফাত আসবে। অতসী দ্রুত সব তৈরি করে টেবিলে রাখতে রাখতে ইফাত চলে আসে। চেহারায় বেশ ক্লান্তি, বিকেলে আফরিনের ব্যবহারে সে বেশ বিরক্ত আছে। এতদিনের সম্পর্ক ওদের, কিভাবে আফরিন এসব বলল সব জানার পরেও যখন ওর ভাই এমন একটা পরিস্থিতি দিয়ে যাচ্ছিল তখন ভাইয়ের বড় সাপোর্ট ছিল সে নিজে। আজ অতসীর সাপোর্ট ইফাত হলেই বা সমস্যা কোথায়? এসব ভাবতে ভাবতেই দীর্ঘশ্বাস ছাড়ল ইফাত। রান্নাঘর থেকে অতসীর একটু চিৎকার শোনা গেল। সায়ান ইফাত দুজনেই ছুটল সেদিকে। ডান হাত রক্তে মাখামাখি, বৃদ্ধা আঙ্গুল বেশ ভালোই কেটেছে। পাশে রাখা আধকাটা লেবু দেখে বুঝতে অসুবিধা হলো না যে লেবু কাটতে গিয়ে এমনটা হয়েছে। সায়ান দুই হাতে আঁকড়ে আছে অতসীর পিচ্চি আঙ্গুলটা। ইফাত ছাড়িয়ে নেয়, কারণ সায়ান যেভাবে চাপ দিচ্ছে ব্লাড আরও বেশি আসছে। ইফাত ছাড়িয়ে নিয়ে ওয়াশ করে ব্যান্ডেজ করিয়ে দেয়, তারপর নিজেরা ফ্রেশ হয়ে খেতে বসে। অতসী খাবার সার্ভ করলেও কিভাবে খাবে? ইস, আলু ভর্তা ভাত কি আর চামচ দিয়ে খেয়ে শান্তি আছে? অতসীর এমন চেহারা দেখে সায়নের বেশ হাসি পায়। ওর পাশের চেয়ারে ওকে বসিয়ে ভাত মাখিয়ে মুখে তুলে দেয়। অতসী বেশ বড় বড় করে তাকিয়ে আছে। সামনে ইফাত দাদা ভাই, সে কি মনে করবে? সায়ান যেন অতসীর মনের কথা বোঝে। ইফাতকে লজ্জা পাওয়ার কিছুই নেই, চুপচাপ খেয়ে নাও। প্রচণ্ড ক্ষুধা লাগায় অতসী চুপচাপ মুখে তুলে নেয়। সায়ান অতসীর মুখে পুরো লকমা ভাত দিচ্ছে না, হাফ ওর জন্য রাখছে। অতসীর হঠাৎ করে মায়ের বলা কথাটা মনে পড়ে গেল। যে স্বামী নিজের স্ত্রীকে এক লোকমা ভাত খাইয়ে দেবে, আল্লাহ ওই স্বামীর স্বর্গীয় গুনাহগুলো মাফ করে দেবে। অতসী মন বা মস্তিষ্ক কি চাইছে? অতসীর অবচেতন মন সায়ানকে স্বামী হিসেবে মানছে, কিন্তু অতসীর মস্তিষ্ক দিহানের কথা ভাবছে। নিজেকেই নিজের মাঝে গুলিয়ে ফেলছে অতসী। এসব ভাবতে পারে না সে। ইফাত একটা ফাইল এগিয়ে দিল অতসীর দিকে। ইশারা করলো অতসী যেন খুলে দেখে। ফাইল খুলে দেখে অতসীর চোখ ছানা বড়া, অ্যাডমিন রেজিস্ট্রেশন কার্ড। জিজ্ঞাসুক চোখে তাকিয়ে আছে অতসী, মুচকি হেসে মাথায় হাত রাখে। এক্সামের প্রিপারেশন নিয়ে নাও, কাল দিন আছে শুধু। অতসীর হাত পা কাঁপছে, চোখ দিয়ে পানি এসে গেছে। মায়ের পর যদি কারো থেকে এমন স্নেহ পেয়েছে সে হলো ইফাত। ইফাত আবার একটা ল্যাপটপ এগিয়ে দিল, যদিও এসব সায়ান নিজেই বলেছে ইফাতকে দিতে। কারণ অতসী হয়তো তার হাত থেকে নাও নিতে পারত, তাই তো সায়ান ইফাতের হাত দিয়ে সব অতসীকে দিল। অতসী চুপচাপ আছে। ইফাত অতসীর পাশে বসে বলতে থাকলো, আপু এক্সাম দিবি না? দাদা ভাই কিছুই তো পারি না, তাছাড়া বই সব আমি নিয়ে এসেছি। আচ্ছা কোনো মতে অ্যাটেন্ড করো, পরে সাপ্লাই দিও। আমি কি আসবো তোমায় নিতে? সায়ান এদের মাঝে কথা বলে ওঠে, আমি নিয়ে যাব। তাছাড়া বড় মা যেতে বলেছিল। আচ্ছা ঠিক আছে, আমি কাল আসবো। এবার আপু তুই পড়, আমি আসছি। ইফাত চলে যায়। সায়ান এসে অতসীর পাশে বসে আরো দুটো বক্স এগিয়ে দেয়। একটাতে মাউস, অন্যটায় কিবোর্ড। শুনেছি তুমি নাকি গ্রাফিক্স শিখেছিলে, এসব করতে পারো? ওয়াইফাই তো আছেই, কোনো হেল্প লাগলে বলো, আমি স্টাডি রুমে আছি। সায়ান উঠে স্টাডি রুমে চলে যায়। অতসী ল্যাপটপ বুকে জড়িয়ে চুপচাপ বসে আছে। কিভাবে করবে ওসব কাজ? ওসব কাজে শুধু দিহানকে মনে করিয়ে দেবে, কারণ দিহানের হাতেই তো এসব শিখেছিল সে। সবেমাত্র ফজরের আজান দিয়েছে, গায়ে চাদর জড়িয়ে শাওয়ারের নিচে দাঁড়িয়ে আছে রাইমা। শরীরের বিভিন্ন জায়গায় দাগ বসে গেছে। নিজেকে ভাগ্যবতী মনে করবে নাকি অসহায়? আজ প্রথম দিহান ওর এতটা কাছে এসেছে। তবুও নেশার ঘোরে বারবার অতসীর নাম বলছিল সে। যখন দিহান সেন্সে আসবে তখন কি মেনে নেবে রাইমাকে, নাকি সব হারিয়ে যাবে? দিহানকে প্রমিস করেছে অতসীকে ফিরিয়ে দেবে। না চাইতেই বিয়ের বন্ধনে আগেই দিহানকে বেঁধে রেখেছিল সে। এসব জানিয়ে আর মানুষটাকে কষ্ট দেবে না। হ্যাঁ, দিহানের নেশার সাথে সাথে কাল রাতের সব স্মৃতি শেষ করে দেবে রাইমা।